আজকে আমরা গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স বইটি নিয়ে ডিসকাস করব। বইটি সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে অ্যারিস্টটল সম্পর্কে একটু জেনে নিতে হবে। গ্রিস দেশের স্ট্যাগিরা নামে একটি ছোট্ট শহরে 384 BCE-তে অর্থাৎ ক্রাইস্টের জন্মের 384 বছর আগে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন নামকরা চিকিৎসক, যিনি রাজপরিবারের চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। ছোটবেলায় সবাই মনে করত অ্যারিস্টটলও বড় হয়ে একজন চিকিৎসক হবে, কিন্তু 17 বছর বয়সে এসে অ্যারিস্টটল তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটি নেন। তিনি ঠিক করেন যে তিনি চিকিৎসাবিদ্যা নয়, বরং তিনি প্লেটোর একাডেমিতে ভর্তি হয়ে দর্শন, বায়োলজি, লিটারেচার সহ বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করবেন। সেই মতো তিনি প্লেটোর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অল্প দিনের মধ্যেই তিনি বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন এবং তিনি হয়ে ওঠেন প্লেটোর সবথেকে প্রিয় ছাত্র। প্লেটোর কাছে দীর্ঘ সময় তিনি অধ্যয়ন করেন এবং এই দীর্ঘ সময়ে শিক্ষা জগতের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। প্লেটোর একাডেমিতে তিনি অধ্যাপক হিসাবেও কাজ করেন। এরপর 347 BCE-তে প্লেটো মারা যান। তখন প্লেটোর একাডেমির কর্ণধার হয়ে বসেন প্লেটোর ভাগ্নে স্পিউসিপাস। তখন হতাশ হয়ে অ্যারিস্টটল তার একাডেমি ত্যাগ করেন। এরপর 343 BCE-তে ম্যাসিডনের রাজা কিং ফিলিপ তার 13 বছর বয়সী ছেলের জন্য অ্যারিস্টটলকে গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত করেন। অ্যারিস্টটলও তাঁর সারা জীবনের সঞ্চিত শিক্ষা একটু একটু করে সেই বালকের মধ্যে সঞ্চারিত করতে থাকেন। মহান গুরুর সুযোগ্য নেতৃত্বে সেই বালক উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। পরবর্তীকালে সেই বালক ইতিহাস বিখ্যাত কিং আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত হয়। পিতার মৃত্যুর পর আলেকজান্ডার রাজা হলে অ্যারিস্টটল তার নিজস্ব একাডেমি খুলে বসেন। এরপর আলেকজান্ডার মারা যান। আলেকজান্ডারের মৃত্যুর পর অ্যারিস্টটলকে সন্দেহের চোখে দেখা হতো, কারণ তিনি ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু এবং পরামর্শদাতা। তাই আলেকজান্ডারের মৃত্যুর পর অ্যারিস্টটল দেশ ছেড়ে দ্বীপান্তরে পাড়ি দেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন 322 BCE-তে। এই অ্যারিস্টটল পোয়েটিক্স নামে একটি বই লিখেছিলেন। তো কি আছে এই বইতে, আর কেনই বা তিনি এই বই লিখেছিলেন? আসলে অ্যারিস্টটলের গুরু প্লেটো রিপাবলিক নামে একটি বই লিখেছিলেন। সেই বইতে তিনি পোয়েট এবং তাদের পোয়েট্রিকে মারাত্মক রকমভাবে অ্যাটাক করেছিলেন। তিনি বলেছিলেন, পোয়েট্রি ইজ মিসলিডিং অ্যান্ড মোরালি সাসপিসিয়াস, অর্থাৎ কবিতা মানুষকে ভুল পথে চালিত করে এবং কবিতা নৈতিকতার দিক থেকে সন্দেহজনক। তিনি মনে করতেন, পোয়েটস আর দ্য ইমিটেটার্স অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেয়ারফর ফার ফ্রম দ্য ট্রুথ, অর্থাৎ পোয়েটদের কাজই হলো পৃথিবীর সমস্ত জিনিসকে মিথ্যা নকল করা, আর তাই তারা সত্য থেকে অনেক দূরে। তিনি এও মনে করতেন, পোয়েট্রি মাস্ট বি ব্যানিশড ফ্রম দ্য আইডিয়াল সোসাইটি, অর্থাৎ সভ্য সমাজ থেকে পোয়েট্রিকে বর্জন করা উচিত। অ্যারিস্টটল যদিও তাঁর গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি পোয়েটদের উপর তাঁর গুরুর এই আক্রমণ মেনে নিতে পারেননি। তাই তিনি পোয়েট্রিকে ডিফেন্ড করার জন্য লিখলেন তার বিখ্যাত বই পোয়েটিক্স। তিনি তার বইতে যুক্তি দিয়ে প্রমাণ করলেন, পোয়েট্রি শুধুমাত্র হাসি ঠাট্টার জন্য নয়, মানুষ এবং সমাজের জন্য পোয়েট্রির ভূমিকা অপরিসীম এবং একটা শিল্প হিসাবে তার নৈতিক গ্রহণযোগ্যতাও আছে। তো চলো এবার এই বইটির চ্যাপ্টার ওয়াইজ সামারি জেনে নেওয়ার চেষ্টা করা যাক। গ্রিক ভাষায় লেখা অ্যারিস্টটলের পোয়েটিক্স বইটিতে মোট 26টি চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারে অ্যারিস্টটল বলেন, ইমিটেশন ইজ দ্য কমন প্রিন্সিপাল অফ অল আর্টস, অর্থাৎ অনুকরণই হলো সমস্ত ধরনের শিল্পের মূল নীতি। অর্থাৎ যে কোনো শিল্প অন্য কোনো কিছুকে নকল করার মধ্য দিয়েই গড়ে ওঠে। তিনি বলেছেন, ইমিটেশন ইজ কপিং দ্য অ্যাকশন অফ সামওয়ান এলস, অর্থাৎ কোনো ব্যক্তির কাজের নকল করাই হলো ইমিটেশন। আর পোয়েট্রিও হলো একটা শিল্প যেটার ভিত্তি হলো ইমিটেশন বা নকল করা। কিন্তু এই নকল করা কোনো জেরক্স মেশিনের সাহায্যে নকল করা নয়। এই নকল করার মধ্যে থাকে প্রত্যেকটা শিল্পীর সৃজনশীল মন। তাই তিনি বলেছেন, ইমিটেশন ইজ ট্রুলি এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি।
এরপর তিনি ইমিটেশনের 3টি ধারা উল্লেখ করেছেন, সেগুলো হলো মিডিয়াম অফ ইমিটেশন, অবজেক্ট অফ ইমিটেশন এবং ম্যানার অফ ইমিটেশন। এই প্রথম চ্যাপ্টারটিতে তিনি মিডিয়াম অফ ইমিটেশন সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি মিডিয়াম বলতে রিদম, ল্যাঙ্গুয়েজ এবং হারমোনি এই 3টিকে বুঝিয়েছেন। সঙ্গীতের জন্য যে মিডিয়াম দুটোর প্রয়োজন সেটি হলো রিদম এবং হারমোনি, অর্থাৎ ছন্দ এবং সমন্বয়। অন্যদিকে নৃত্যের জন্য প্রয়োজন শুধুমাত্র রিদম বা রিদমিক মুভমেন্ট, অর্থাৎ ছন্দবদ্ধ গতিবিধি। কিন্তু ট্র্যাজেডি লেখার জন্য রিদম, ল্যাঙ্গুয়েজ এবং হারমোনি এই 3টি মিডিয়ামেরই প্রয়োজন হয়। সেকেন্ড চ্যাপ্টারে অ্যারিস্টটল অবজেক্টস অফ ইমিটেশন, ট্র্যাজেডি অ্যান্ড কমেডি সম্পর্কে বলেছেন। অবজেক্ট অফ ইমিটেশন বলতে তিনি মেন ইন অ্যাকশনকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ কোনো কাজে নিযুক্ত মানুষই হলো পোয়েট্রির অবজেক্ট। এখন পোয়েট্রিতে যে মানুষগুলোকে দেখানো হয় সেই মানুষগুলো বাস্তব জীবনে মানুষ যেরকম হয় তার থেকে মহান হিসাবে উপস্থাপিত করা হয়, কিংবা বাস্তব জীবনে মানুষ যেরকম হয় তার থেকে খারাপ হিসাবে উপস্থাপিত করা হয়। ট্র্যাজেডির ক্ষেত্রে ট্র্যাজেডির যে হিরো তাকে সাধারণ মানুষের থেকে বেটার ম্যান হিসাবে দেখানো হয়। অন্যদিকে কমেডিতে একজন মানুষকে সাধারণ মানুষের থেকে ওর্স বা খারাপ মানুষ হিসাবে দেখানো হয়। এখানে একজন মানুষকে হাস্যাস্পদ করে তোলা হয়। এখানে আমাদের মনে হতে পারে যে পোয়েটিক্সের আলোচনায় ট্র্যাজেডি বা কমেডি আসছে কোথা থেকে। আসলে তখনকার দিনে ড্রামাগুলো ভার্স স্টাইলে লেখা হতো, প্রোজ স্টাইলে নয়, তাই পোয়েটিক্সের আলোচনায় বারবার ট্র্যাজেডি বা কমেডির কথা আসছে। থার্ড চ্যাপ্টারে অথার ম্যানার অফ ইমিটেশন সম্পর্কে বলেছেন। ম্যানার অফ ইমিটেশন বলতে অথার বোঝাতে চেয়েছেন যে একজন পোয়েট তার পোয়েট্রিকে ফার্স্ট পার্সনে ডেসক্রাইব করতে পারেন, থার্ড পার্সনে ডেসক্রাইব করতে পারেন, অথবা একজন নিউট্রাল অবজারভার হিসাবে ডেসক্রাইব করতে পারেন। ফোর্থ চ্যাপ্টারের নাম হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি। মূলত 2টি কারণে পোয়েট্রির জন্ম এবং বিস্তার ঘটেছে। প্রথমটি হলো কোনো বিষয়কে অনুকরণ করবার মানুষের সহজাত প্রবৃত্তি, অর্থাৎ মানুষ যখন কোনো বিষয় বা ঘটনা পরিলক্ষিত করে তখন সে সেগুলোকে কপি করে খাতায় লিপিবদ্ধ করতে চায়। দ্বিতীয় কারণটি হলো রিদম এবং হারমোনি, অর্থাৎ ছন্দ এবং তার সমন্বয়ের প্রতি মানুষের একটা সহজাত আকর্ষণ আছে। তাই রিদম এবং হারমোনির সমন্বয়ের ফলে যে ছন্দবদ্ধ কবিতা গড়ে ওঠে তা পড়ে মানুষ আনন্দ পায়। তাই এটিও পোয়েট্রির ডেভেলপমেন্টের একটা কারণ। এরপর অ্যারিস্টটল পোয়েটদেরকে 2টো ভাগে ভাগ করেছেন। তিনি একদল পোয়েটদের বলেছেন সিরিয়াস পোয়েট এবং অপর দল পোয়েটদের বলেছেন ফ্রিভোলাস পোয়েট। সিরিয়াস পোয়েট কারা? যারা তাদের কবিতায় নোবেল পার্সনস বা মহান ব্যক্তিদের জীবনকে ইমিটেট করেন তারা হলেন সিরিয়াস পোয়েট। তারা প্রথমে যে কবিতাগুলি লিখেছিলেন সেগুলোকে বলা হয় হিরোইক পোয়েট্রি। হিরোইক পোয়েট্রি থেকে আসে এপিক পোয়েট্রি এবং সেখান থেকে আসে ট্র্যাজেডি। অপরদিকে যারা সাধারণ মানুষ বা তুচ্ছ বিষয় নিয়ে কবিতা লিখেছেন তারা হলেন ফ্রিভোলাস পোয়েট। এরা কাউকে উদ্দেশ্য করে ব্যঙ্গ বিদ্রূপমূলক কবিতা লিখতেন। পরবর্তীকালে সেখান থেকেই আসে কমেডি। ফিফথ চ্যাপ্টারের নাম হলো ডিফারেন্স বিটুইন এপিক অ্যান্ড ট্র্যাজেডি। এই চ্যাপ্টারটিতে অথার এপিক এবং ট্র্যাজেডির পার্থক্য করেছেন। তার মতে এপিক ন্যারেটিভ, ট্র্যাজেডি ড্রামাটিক। এপিকে শুধুমাত্র একটি মিটার ব্যবহার করা হয়, কিন্তু ট্র্যাজেডিতে ডিফারেন্ট মিটার বা আলাদা আলাদা মিটার ব্যবহার করা হয়। এপিক অনেক দীর্ঘ হয়, এর দৈর্ঘ্যের কোনো লিমিট নেই, কিন্তু ট্র্যাজেডি লিমিটেড ইন ফর্ম হয়, অর্থাৎ এর দৈর্ঘ্যের একটা লিমিট থাকে। এপিকের কোনো টাইম লিমিট থাকে না, কিন্তু ট্র্যাজেডির একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকা উচিত। একটা ট্র্যাজেডির সময়সীমা হওয়া উচিত সূর্য ওঠার পর থেকে পরের দিনের সূর্য ওঠার আগে পর্যন্ত। সব শেষে অ্যারিস্টটল ট্র্যাজেডিকে এপিকের থেকে সুপিরিয়র বা শ্রেষ্ঠ বলেছেন, কারণ এপিকের সমস্ত কোয়ালিটি ট্র্যাজেডিতে থাকে, কিন্তু ট্র্যাজেডির সমস্ত কোয়ালিটি এপিকে থাকে না। চ্যাপ্টার 6 হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটির নাম হলো ডেফিনিশন অফ ট্র্যাজেডি অ্যান্ড ইটস এলিমেন্টস। এই চ্যাপ্টারটিতে অ্যারিস্টটল ট্র্যাজেডিকে একেবারে সূক্ষ্মভাবে শেষ পর্যন্ত ব্যাখ্যা করেছেন। ট্র্যাজেডির ডেফিনিশনে তিনি বলেছেন, ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ অ্যাডমিরেবল, কমপ্লিট অ্যান্ড পজেসেস ম্যাগনিটিউড।
in language made pleasurable, each of its species separated in different parts, performed by actors, not through narration, effecting through pity and fear the purification of such emotions. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ট্র্যাজেডি হলো কোনো ঘটনা বা বিষয়বস্তুর ইমিটেশন বা প্রতিচ্ছবি। ট্র্যাজেডির বিষয়বস্তু সিরিয়াস। ট্র্যাজেডি কোনো অ্যাকশন বা কোনো বিশাল কর্মকাণ্ডকে ঘিরে সম্পূর্ণ হয়। ট্র্যাজেডির ল্যাঙ্গুয়েজ প্লেজারেবল বা আনন্দদায়ক। ট্র্যাজেডির ল্যাঙ্গুয়েজ আনন্দদায়ক কারণ এটি রিদম এবং হারমোনি অর্থাৎ ছন্দ এবং সমন্বয়ের মাধ্যমে গড়ে ওঠে। ট্র্যাজেডিতে একই রকম ছন্দ সর্বত্র ব্যবহৃত হয় না, কখনো কখনো ভার্স বা পদ্য, কখনো বা সং বা গান ব্যবহৃত হয়। ট্র্যাজেডি মূলত পারফর্ম বা স্টেজে অভিনয় করার জন্য লেখা হয়। এটি দর্শকদের মধ্যে পিটি এবং ফিয়ার এই দুই ইমোশন উৎপন্ন করে এবং ক্যাথারসিসের মাধ্যমে এই দুই ইমোশনের শুদ্ধিকরণ ঘটায়। এরপর অ্যারিস্টটল বলেন একটি আদর্শ ট্র্যাজেডিতে 6টি উপাদান থাকা বাধ্যতামূলক। এগুলি হলো প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মেলোডি এবং স্পেকট্যাকেল। প্লট হলো কয়েকটি ঘটনার ধারাবাহিক বিন্যাস। ট্র্যাজেডির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই প্লট, তাই প্লটকে বলা হয় সোল অব দ্য ট্র্যাজেডি। এরপর আসে ক্যারেক্টার বা চরিত্র। ক্যারেক্টারকে অবশ্যই প্লটের সঙ্গে মানানসই হতে হবে। ক্যারেক্টারগুলোকে বাস্তবধর্মী হতে হবে এবং ক্যারেক্টারগুলোকে কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ ভালো ক্যারেক্টারকে সবসময় ভালো থাকতে হবে, খারাপকে সবসময় খারাপই থাকতে হবে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই হঠাৎ করে যেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন না ঘটে। নেক্সট, একটা পরিস্থিতিতে সম্ভাব্য কী কী ঘটতে পারে তার বর্ণনাই হলো থট বা ভাবনা। কোনো একটা ক্যারেক্টারের বক্তব্যের মধ্যে দিয়ে এই ভাবনার বহিঃপ্রকাশ ঘটে। ডিকশন কথাটির অর্থ হলো রচনাশৈলী। একজন পোয়েটের উপযুক্ত ওয়ার্ড বা শব্দ সঠিকভাবে ব্যবহার করার দক্ষতা থাকা চাই। সঠিক শব্দের ব্যবহারই একটা ট্র্যাজেডিকে ইমোশনে পরিপূর্ণ করে তোলে। ট্র্যাজেডির আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো মিউজিক বা মেলোডি। এটি সাধারণত সমবেত কণ্ঠে গাওয়া হয়। নাটকে যে সমস্ত বিষয় মঞ্চস্থ করা যায় না সেগুলো এই মেলোডি বা গানের মাধ্যমে বলে দেওয়া হয়। ট্র্যাজেডির 6th এলিমেন্ট হলো স্পেকট্যাকেল বা মঞ্চসজ্জা। একটা নাটককে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য স্টেজে অভিনেতাদের সঠিকভাবে পোশাক পরিচ্ছদ পরতে হবে, কথা বলার সময় সঠিকভাবে অঙ্গভঙ্গি করতে হবে, যেখানে যেমন স্বরের ওঠানামা প্রয়োজন সেখানে তেমনভাবে করতে হবে, মিউজিকের ব্যবহার করতে হবে এবং সঠিক আলো ছায়ারও ব্যবহার করতে হবে। এই সমস্ত কিছুকে একসঙ্গে স্পেকট্যাকেল বলা হয়। 7th চ্যাপ্টারের নাম হলো প্লট কনস্ট্রাকশন। এই চ্যাপ্টারটিতে অ্যারিস্টটল একটা ট্র্যাজিক ড্রামার আইডিয়াল প্লট কেমন হওয়া উচিত তার ডেসক্রিপশন দিয়েছেন। তিনি বলেছেন যে ট্র্যাজেডির প্লটের মধ্যে নির্দিষ্ট বিগিনিং, মিডল আর এন্ড থাকা দরকার এবং এই 3টি অংশ একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়া উচিত। তার মতে একটা ট্র্যাজেডির প্লট লম্বা হওয়া উচিত, তবে এতটাও লম্বা না যে আগের বিষয়গুলো মানুষ ভুলে যায়। তিনি আরও বলেছেন যে ট্র্যাজেডির প্লট নিজে নিজেই একটা হোল ইনসিডেন্ট হওয়া দরকার, কয়েকটি ঘটনার সমষ্টি নয়। চ্যাপ্টার 8-এ অ্যারিস্টটল অর্গ্যানিক ইউনিটি অফ প্লট সম্পর্কে বলেছেন। অ্যারিস্টটল বলতে চেয়েছেন যে একটা ট্র্যাজেডির প্রত্যেকটি ইনসিডেন্ট একে অপরের সঙ্গে একেবারে শক্তভাবে জড়িয়ে থাকবে। তারা এতটাই টাইটভাবে জড়িয়ে থাকবে যে কোনো একটা ইনসিডেন্টকে বাদ দিতে গেলে যেন ট্র্যাজেডির প্লটের ড্যামেজ ঘটে। কোনো জীবন্ত প্রাণীর যেমন প্রত্যেকটি অঙ্গই প্রয়োজনীয়, যে কোনো একটি অঙ্গ বাদ দিলেই যেমন তার শরীর ড্যামেজ হয়ে পড়ে, ট্র্যাজেডির ক্ষেত্রেও তাই। কোনো একটা ইনসিডেন্ট বাদ দিলেই ট্র্যাজেডির সৌন্দর্য নষ্ট হয়। যদি কোনো অ্যাকশন বা ইভেন্ট ট্র্যাজেডির সঙ্গে যোগ করার ফলে বা বাদ দেওয়ার ফলে ট্র্যাজেডির মেন প্লটের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই অ্যাকশন বা ইভেন্ট ট্র্যাজেডির সঙ্গে যোগ করার কোনো প্রয়োজনই নেই। চ্যাপ্টার 9-এর নাম হলো নেচার অফ পোয়েটিক ট্রুথ, পোয়েট্রি অ্যান্ড হিস্টোরি। হিস্টোরিয়ানরা কী করে? হিস্টোরিয়ানস রিলেট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, অর্থাৎ অতীতে যেটা ঘটে গেছে সেটা হুবহু বর্ণনা করে, কিন্তু তারা সেই ঘটনাগুলোর কার্যকারণ সবসময় সঠিকভাবে বলতে পারে না। কিন্তু ট্র্যাজেডি কী দেখায়?
ট্র্যাজেডি শোজ হোয়াট মাইট হ্যাপেন, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন, অর্থাৎ যা ঘটে গেছে, যা ঘটে এবং যা ঘটতে পারে তার সবটাই তুলে ধরে ট্র্যাজেডি। তাই ট্র্যাজেডি ইজ মোর ফিলোসফিক্যাল অ্যান্ড হায়ার থিং দ্যান হিস্টোরি। চ্যাপ্টার 10 হলো কাইন্ডস অফ প্লটস, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। এই চ্যাপ্টারে অ্যারিস্টটল দুই ধরনের প্লটের উল্লেখ করেছেন, একটা হলো সিম্পল প্লট, আরেকটা হলো কমপ্লেক্স প্লট। সিম্পল প্লট ইজ এ প্লট ইন হুইচ দ্য অ্যাকশন মুভস ফরওয়ার্ড কন্টিনিউয়াসলি উইদাউট এনি চেঞ্জ ইন ডিরেকশন। অর্থাৎ সিম্পল প্লটের ঘটনাবলী একটা সোজা পথে নিরবচ্ছিন্নভাবে কোনো রকম দিক পরিবর্তন ছাড়াই প্রবাহিত হয়। অন্যদিকে কমপ্লেক্স প্লট ইজ এ প্লট ইন হুইচ অ্যাকশন চেঞ্জেস ইটস ডিরেকশন অ্যাব্রাপ্টলি অ্যান্ড দেয়ার ইজ এ সাউন্ডিং ডাউনফল অফ দ্য হিরো আফটার ক্লাইম্যাক্স। অর্থাৎ কমপ্লেক্স প্লটে ঘটনাবলী একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর হঠাৎ করে দিক পরিবর্তন করে এবং প্রথমে হিরোর ভাগ্য একটা উচ্চতায় উঠতে থাকে, তারপর ক্লাইম্যাক্সে পৌঁছায় এবং তারপর হিরোর ভাগ্যে সজোরে একটা পতন ঘটে। 11th চ্যাপ্টারে অ্যারিস্টটল পেরিপেটিয়া, অ্যানাগনোরিসিস এবং সাফারিং এই তিনটি বিষয়ে বর্ণনা করেছেন। পেরিপেটিয়া কি? পেরিপেটিয়া ইজ এ সাডেন চেঞ্জ ইন এ স্টোরি হুইচ রেজাল্টস ইন এ নেগেটিভ রিভার্সাল অফ সার্কামস্টেন্সেস। অর্থাৎ পেরিপেটিয়া হলো গল্পের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন যেটা গল্পের মধ্যে একটা বিপরীতমুখী পরিবর্তন নিয়ে আসে। Peripetia is also known as the turning point, the place in which the tragic protagonist's fortune changes from good to bad. অন্যভাবে বলা যায় পেরিপেটিয়া হলো গল্পের টার্নিং পয়েন্ট, যেটা গল্পের যে ট্র্যাজিক হিরো তার ভাগ্যে হঠাৎ ভালো থেকে খারাপ পরিবর্তন নিয়ে আসে। যেমন ম্যাকবেথ ড্রামাতে পেরিপেটিয়া বা টার্নিং পয়েন্ট হলো ম্যাকবেথের দ্বারা কিং ডানকানের হত্যা। এই ঘটনার পরে একের পর এক এমন সব ঘটনা ঘটতে থাকে যেগুলোতে ম্যাকবেথের আর কোনো কন্ট্রোল থাকে না। এরপর হলো অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিস ইজ দ্য মোমেন্ট ইন হুইচ দ্য প্রোটাগনিস্ট রিয়েলাইজেস হিজ ওন অর সামওয়ান এলসেস ট্রু আইডেন্টিটি হুইচ স্টার্টেলস হিম। অর্থাৎ অ্যানাগনোরিসিস হলো সেই মুহূর্ত যে মুহূর্তে গল্পের হিরো নিজের বা অন্য কোনো ক্যারেক্টারের প্রকৃত পরিচয় জানতে পেরে চমকে ওঠে। যেমন ইডিপাস রেক্স ড্রামাটিতে একজন মেসেঞ্জার যখন ইডিপাসের জন্মের প্রকৃত সত্যটা তুলে ধরে তখন সে বুঝতে পারে যে তার স্ত্রী জোকাসটাই আসলে তার মা। তখন সে বুঝতে পারে যে সে এক বিশাল বড় পাপ করে ফেলেছে, আর এটাই হলো অ্যানাগনোরিসিস। প্লটের থার্ড পার্ট হলো সাফারিং। এই সাফারিংয়ের সিনগুলোতে সাধারণত ডিস্ট্রাকশন, দুঃখ, যন্ত্রণা প্রভৃতি দেখানো হয়। অনেক সময় ফিজিক্যাল ভায়োলেন্স, মার্ডার, রেপ প্রভৃতিও দেখানো হয়। তবে ভায়োলেন্সের সিনগুলো স্টেজের মধ্যে সরাসরি দেখানো যায় না, সেগুলো শুধুমাত্র মুখে বর্ণনা করে দেওয়া হয়। ম্যাকবেথ নাটকে আমরা দেখতে পাই যে লেডি ম্যাকবেথ এত পাওয়ারফুল ছিল সেই লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত পাগল হয়ে যায়, ঘুমের মধ্যে হাঁটতে থাকে, বারবার হাত ধুতে থাকে, অন্ধকার সহ্য করতে পারে না। এগুলোই হলো তার সাফারিং। চ্যাপ্টার 12-এ অ্যারিস্টটল ট্র্যাজেডির 4টি পার্ট নিয়ে ডিসকাস করেছেন। এগুলো হলো প্রোলগ, এপিসোড, এক্সোড এবং কোরিক সং। প্রোলগ কাকে বলে? প্রোলগ হলো একটা গল্পের ভূমিকা যেটা গল্পের প্রসঙ্গ এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বলে। প্রোলগ অনেক সময় ভার্স ফর্মে লেখা হয়। ট্র্যাজেডির সমস্ত অঙ্ক বা অ্যাক্টগুলিকে একসাথে বলে এপিসোড। এই অ্যাক্টগুলো সাধারণত দুটো কোরাস সঙ্গের মাঝে থাকে। ট্র্যাজেডিতে শেষ কোরাস সং বা সমবেত সঙ্গীতের পরে যে অংশটুকু পড়ে থাকে তাকে বলে এক্সোড। এরপর হলো কোরিক সং। কোরিক সংকে 3টি ভাগে ভাগ করা যায়: প্যারোড, স্ট্যাসিমন এবং কোমোজ। ট্র্যাজেডির শুরুতে যে গান গাওয়া হয় তাকে বলে প্যারোড। স্ট্যাসিমন হলো এমন কোরাস সং যার মধ্যে অ্যানাপেস্টিক এবং ট্রোকাইক টেট্রামিটার থাকে না। আর ট্র্যাজেডির অ্যাক্টারদের দ্বারা ক্রন্দন বা বিলাপের সুরে যে গানগুলি গাওয়া হয় সেগুলিকে বলা হয় কোমোজ। চ্যাপ্টার 13। এই চ্যাপ্টারে অ্যারিস্টটল প্লট স্ট্রাকচার এবং আইডিয়াল ট্র্যাজিক হিরো সম্পর্কে বলেছেন। ট্র্যাজেডির প্লট হওয়া উচিত একটা কমপ্লেক্স প্লট,
কারণ সিম্পল প্লট হলে সেটা অডিয়েন্সের মধ্যে পিটি এবং ফিয়ার এই দুই ইমোশন জাগিয়ে তুলতে পারবে না। এরপর অ্যারিস্টটল একজন আদর্শ ট্র্যাজিক হিরো কেমন হওয়া উচিত তার বর্ণনা দিয়েছেন। নাম্বার 1, একজন আদর্শ ট্র্যাজিক হিরো খুব ভালোও হবে না, আবার খুব খারাপও হবে না। সে হবে একজন ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পারসন, অর্থাৎ ভালো এবং খারাপের মাঝামাঝি একজন মানুষ। নাম্বার 2, ট্র্যাজিক হিরোর ভাগ্যে পরিবর্তন ঘটবে এবং সে ভালো থেকে খারাপ ভাগ্যের দিকে এগিয়ে যাবে। নাম্বার 3, ট্র্যাজিক হিরোর মিসফরচুন বা খারাপ ভাগ্যটা আসবে কোনো শয়তানি কাজ বা অনৈতিক কাজের মাধ্যমে নয়, বরং সেটা আসবে তার মারাত্মক কোনো ভুলের মাধ্যমে, আর সেটাই অডিয়েন্সের মধ্যে পিটি এবং ফিয়ার জাগিয়ে তুলবে। 14th চ্যাপ্টারের নাম হলো কম্প্যারেটিভ স্টাডি অফ স্পেকটাকেল অ্যান্ড প্লট। এই চ্যাপ্টারটিতে অ্যারিস্টটল বলেছেন ট্র্যাজেডি ডাজন্ট ডিপেন্ড অন স্পেকটাকেল অর অ্যাক্টিং, অর্থাৎ একটা আদর্শ ট্র্যাজেডি স্পেকটাকেল বা মঞ্চসজ্জা এবং অ্যাক্টারদের অভিনয়ের ওপর খুব একটা নির্ভর করে না। একটা আদর্শ ট্র্যাজেডির প্লটটাই এমন হবে যে সেটা পড়লেই পাঠকের মনে পিটি এবং ফিয়ার এই দুই ট্র্যাজিক ইমোশন তৈরি হবে। যে সমস্ত পোয়েট তাদের ট্র্যাজেডিকে ফুটিয়ে তোলার জন্য মঞ্চসজ্জা এবং অ্যাক্টারদের অভিনয়ের উপর নির্ভর করে, তারা আসলে আউটসাইড হেল্পের উপর নির্ভর করে। কিন্তু যারা শুধুমাত্র তাদের প্লটের উপরেই নির্ভর করে ট্র্যাজেডি লেখে, তারা একটি স্বয়ংসম্পূর্ণ ট্র্যাজেডি লিখতে সক্ষম হয়। এরপর অ্যারিস্টটল বলেছেন উই ফিল পিটি মোস্ট হোয়েন ফ্রেন্ডস অর ফ্যামিলি হার্ম ওয়ান অ্যানাদার, অর্থাৎ ট্র্যাজেডিতে একজন শত্রু আরেকজন শত্রুকে আক্রমণ করলে দর্শকদের মধ্যে যতটা না পিটি এবং ফিয়ার উৎপন্ন হয়, তার থেকে অনেক বেশি পিটি এবং ফিয়ার উৎপন্ন হয় যখন একজন ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার তার আরেকজন ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারকে ক্ষতি করে। এই ক্ষতি করাটা জেনে অথবা না জেনে দুরকমভাবেই হতে পারে। যেমন আমরা ইডিপাস রেক্স নাটকে দেখতে পাই, ইডিপাস ভুলবশত তার বাবাকে হত্যা করে এবং না জেনে তার মাকে নিজেই বিয়ে করে বসে, আর এর ফলে অডিয়েন্সের মধ্যে একটা বিরাট আশঙ্কা তৈরি হয়। চ্যাপ্টার 15-এ অ্যারিস্টটল যে বিষয় সম্পর্কে বলেছেন তা হলো ক্যারেক্টার অ্যান্ড ইটস কোয়ালিটিজ, অর্থাৎ চরিত্র এবং তার গুণাবলী। নাম্বার 1, দ্য হিরো মাস্ট বি গুড, অর্থাৎ হিরোকে একজন ভালো ক্যারেক্টার হতে হবে। নাম্বার 2, দ্য গুড কোয়ালিটিজ অফ দ্য হিরো মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ক্যারেক্টার, অর্থাৎ হিরোর যে ভালো গুণগুলি থাকবে সেগুলো যেন হিরোর সঙ্গে মানানসই হয়। নাম্বার 3, দ্য হিরো মাস্ট বি রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবের সঙ্গে যেন হিরোর অবশ্যই মিল থাকে। তেমনি যদি কোনো মিথ বা পুরাণ থেকে হিরোর ক্যারেক্টারটি নেওয়া হয় তাহলে যেন সেই মিথের সঙ্গে হিরোর মিল থাকে। নাম্বার 4, দ্য হিরো মাস্ট বি কনসিস্টেন্ট, অর্থাৎ হিরোর বিহেভিয়ার প্রথম থেকে শেষ অবধি যেন সামঞ্জস্যপূর্ণ হয়, হঠাৎ করে যেন হিরোর আমূল কোনো পরিবর্তন না ঘটে, আর ঘটলেও সেটা যেন লজিক্যাল হয়। চ্যাপ্টার 16-এর নাম হলো দ্য টাইপস অফ রিকগনিশন। রিকগনিশন কথাটির অর্থ হলো চিনতে পারা। ট্র্যাজেডিতে একজন ক্যারেক্টার ট্র্যাজেডির হিরোকে বিভিন্নভাবে রিকগনাইজ করতে পারে। যেমন 1 নম্বর, রিকগনিশন থ্রু সাইন্স অর বার্থ মার্ক, অর্থাৎ শরীরের কোনো জন্মগত দাগ, কোনো আঘাত বা ক্ষতচিহ্ন দেখে চিনতে পারা। 2 নম্বর, রিকগনিশন বাই পোয়েটস উইল, অর্থাৎ পোয়েট ইচ্ছাকৃতভাবে একজন ক্যারেক্টারকে অন্যদের চিনিয়ে দেন। 3 নম্বর, রিকগনিশন থ্রু মেমোরি, অর্থাৎ কোনো ঘটনা পুনরায় এক্সপেরিয়েন্স করা বা মনে পড়ে যাওয়ার ফলে রিকগনিশন ঘটতে পারে। 4 নম্বর, রিকগনিশন থ্রু এ প্রসেস অফ রিজনিং, অর্থাৎ যুক্তির মাধ্যমে বিচার করে চিনতে পারা। 5 নম্বর, রিকগনিশন বাই ফলস রিজনিং, অর্থাৎ মিথ্যা কোনো ঘটনাকে বিচার বিশ্লেষণ করে চিনতে পারা। 6 নম্বর, রিকগনিশন থ্রু অ্যাকশন, অর্থাৎ হিরোর কাজের মাধ্যমে তাকে চিনতে পারা। চ্যাপ্টার 17-এ অথার রুলস অফ কনস্ট্রাক্টিং এ প্লট সম্পর্কে বলেছেন। এখানে তিনি যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করেছেন তার মধ্যে নাম্বার 1 হলো দ্য পোয়েট শুড বি শিওর টু ভিজুয়ালাইজ দ্য অ্যাকশন অফ হিজ ড্রামা, অর্থাৎ পোয়েটকে ড্রামার অ্যাকশনগুলো মনের দৃষ্টিতে কল্পনা করে নিতে হবে।
নাম্বার 2, দ্য পোয়েট শুড ইভেন ট্রাই অ্যাক্টিং আউট দ্য ইভেন্টস অ্যাজ হি রাইটস দেম, অর্থাৎ লেখার সঙ্গে সঙ্গে পোয়েটকে সেই দৃশ্যগুলো মনের মধ্যে অভিনয় করে দেখতে হবে। নাম্বার 3, দ্য পোয়েট শুড ফার্স্ট আউটলাইন দ্য ওভারঅল প্লট অফ দ্য প্লে অ্যান্ড অনলি আফটারওয়ার্ড ফ্লেশ ইট আউট উইথ এপিসোডস, অর্থাৎ প্রথমে পোয়েটকে পুরো ড্রামাটির ওভারঅল প্লটটি খুব সংক্ষেপে মনে মনে এঁকে নিতে হবে, আর তারপর সেই প্লটটিকে ভেঙে ছোট ছোট অধ্যায়ে ভেঙে দিতে হবে। চ্যাপ্টার 18-এ অ্যারিস্টটল 4 ডিস্টিংক্ট কাইন্ডস অফ ট্র্যাজেডি সম্পর্কে বলেছেন। নাম্বার 1, কমপ্লেক্স ট্র্যাজেডি, এটি পেরিপেটিয়া এবং অ্যানাগনোরিসিস নিয়ে গঠিত। নাম্বার 2, দ্য ট্র্যাজেডি অফ সাফারিং, এই ধরনের নাটকে দুঃখ, যন্ত্রণা প্রভৃতি দেখানো হয়। নাম্বার 3, দ্য ট্র্যাজেডি অফ ক্যারেক্টার, এই ধরনের ড্রামাতে স্পেসিফিক কোনো ক্যারেক্টারের ওপর ফোকাস করা হয়। নাম্বার 4, দ্য ট্র্যাজেডি অফ স্পেকটাকেল, এই ধরনের ড্রামাতে পোশাক পরিচ্ছদ, অভিনয়, অঙ্গভঙ্গি, মঞ্চসজ্জা, আলোকসজ্জা প্রভৃতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। চ্যাপ্টার 19-এর নাম হলো থট অফ ট্র্যাজেডি। এর আগে 6th চ্যাপ্টারে অথার ট্র্যাজেডির 6টি এলিমেন্টের কথা বলেছিলেন। তার মধ্যে এই চ্যাপ্টারে থট নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। থটকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রুফ অ্যান্ড রেফুটেশন, অর্থাৎ প্রমাণ এবং অপ্রমাণ বা খণ্ডন। নাম্বার 2, দ্য এক্সাইটেশন অফ ফিলিংস সাচ অ্যাজ পিটি, ফিয়ার, অ্যাঙ্গার এটসেট্রা, অর্থাৎ ভয়, করুণা, রাগ প্রভৃতি অনুভূতির উদ্রেক। নাম্বার 3, দ্য সাজেশন অফ ইম্পর্টেন্স অর ইটস অপোজিট, অর্থাৎ স্পিচের সাহায্যে কোনো জিনিসের বা ঘটনার গুরুত্ব বা তুচ্ছতা বোঝানো হলো থটের একটা বিভাগ। চ্যাপ্টার 20-তে তিনি দ্য বেসিক এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিসকাস করেছেন। এই চ্যাপ্টারটিতে তিনি ভাওয়েল, কনসোন্যান্ট, নাউন, ভার্ব, ফ্রেজ প্রভৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন। চ্যাপ্টার 21-এ অথার সিগনিফিক্যান্স অফ ওয়ার্ডস সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন ওয়ার্ডকে প্রধানত 8 ভাগে ভাগ করা যায়, যথা কারেন্ট, স্ট্রেঞ্জ, মেটাফরিক্যাল, অর্নামেন্টাল, নিউলি কয়েন্ড, লেনদেন্ড, কন্ট্রাক্টেড এবং অল্টার্ড। কারেন্ট ওয়ার্ড বলতে যে সমস্ত ওয়ার্ড বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো কারেন্ট ওয়ার্ড। স্ট্রেঞ্জ ওয়ার্ড বলতে যে সমস্ত ওয়ার্ড বিদেশ থেকে আগত তাদের বুঝিয়েছেন। মেটাফরিক্যাল ওয়ার্ড বলতে সেই সব ওয়ার্ডকে বোঝানো হয়েছে যেগুলোর মিনিং নর্মাল ওয়ার্ডের থেকে আলাদা। অর্নামেন্টাল ওয়ার্ড বলতে যে সমস্ত ওয়ার্ড ভাষাকে অলঙ্কৃত করতে ব্যবহৃত হয় সেগুলোকে বোঝানো হয়। নিউলি কয়েন্ড ওয়ার্ড বলতে পোয়েটের নিজের তৈরি করা ওয়ার্ডগুলোকেই বোঝায়। একটা ওয়ার্ডের মধ্যে যখন অতিরিক্ত ভাওয়েল বা সিলেবেল যোগ করে ওয়ার্ডটিকে বড় করা হয় তখন তাকে বলা হয় লেনদেন্ড ওয়ার্ড। যখন শব্দের কোনো একটা পার্টকে রিমুভ করে দেওয়া হয় তখন তাকে বলা হয় কন্ট্রাক্টেড ওয়ার্ড। যে সমস্ত ওয়ার্ডের কোনো একটা অংশকে অপরিবর্তিত রেখে বাকি অংশকে রিমুভ করে দেওয়া হয় সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় অল্টার্ড ওয়ার্ড। চ্যাপ্টার 22-তে অ্যারিস্টটল দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং দ্য কারেক্ট অ্যামাউন্ট অফ মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেছেন অত্যধিক পরিমাণে মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ওয়ার্ড এবং অল্টার্ড ওয়ার্ড ইউজ করলে পোয়েমটি দুর্বোধ্য হয়ে ওঠে এবং পোয়েমটি তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। কিন্তু নির্দিষ্ট পরিমাণে এই সমস্ত বিষয়গুলি ব্যবহার করলে পোয়েমটি একটি উচ্চতর স্থানে উন্নীত হতে পারে। চ্যাপ্টার 23-তে অ্যারিস্টটল এপিক পোয়েট্রি সম্পর্কে ডিসকাস করেছেন। তিনি বলেছেন ট্র্যাজেডির মতো এপিক পোয়েট্রিতেও সেম ড্রামাটিক প্রিন্সিপাল ব্যবহার করা উচিত। এপিকের মধ্যেও একই রকম বিগিনিং, মিডল এবং এন্ড থাকা উচিত এবং সমগ্র প্লটটির মধ্যে যেন একটা সমন্বয় থাকে সেটাও লক্ষ্য রাখা উচিত। চ্যাপ্টার 24-এ অথার এপিকের সঙ্গে ট্র্যাজেডির বেশ কিছু মিল এবং পার্থক্য দেখিয়েছেন। ট্র্যাজেডির মতো এপিকেও ইউনিটি অফ প্লট থাকা জরুরি। ট্র্যাজেডির মতো এপিকেও সিম্পল এবং কমপ্লেক্স প্লট থাকতে পারে। ট্র্যাজেডির মতো এপিকেও পেরিপেটিয়া এবং অ্যানাগনোরিসিস থাকা সম্ভব। তবে ট্র্যাজেডির সঙ্গে এপিকের বেশ কিছু পার্থক্যও আছে। যেমন এপিক পোয়েট্রি ট্র্যাজেডির থেকে অনেক লেন্দি বা দীর্ঘ হতে পারে। এপিকে সাধারণত হিরোইক মিটার ব্যবহৃত হয়, কিন্তু ট্র্যাজেডিতে ভ্যারাইটি অফ মিটার্স ব্যবহৃত হতে পারে। চ্যাপ্টার 25-এ অথার ক্রিটিসিজম অ্যান্ড এরর্স সম্পর্কে আলোচনা করেছেন।
অনেক ক্রিটিক বলেন পোয়েট্রি সবসময় সত্যকে তুলে ধরে না। এখানে অ্যারিস্টটল বলেছেন পোয়েট্রি সবসময় কোনো ফ্যাক্ট বা ঘটনাকে হুবহু তুলে ধরবে তার কোনো নিশ্চয়তা নেই। সেই ঘটনা সম্পর্কে পোয়েট তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ তুলে ধরতেই পারেন। ক্রিটিক্সরা বলেন যে পোয়েটরা ইম্পসিবল ঘটনাকে তাদের পোয়েট্রিতে স্থান দেন। তখন অ্যারিস্টটল বলেছেন পোয়েট যদিও বা কোনো ইম্পসিবল বা অসম্ভব ঘটনাকে তার পোয়েট্রিতে তুলে ধরেন, সেক্ষেত্রে দেখতে হবে সেই অসম্ভব ঘটনাটিকে সম্ভব হিসাবে তুলে ধরার জন্য সেই পোয়েটের কোয়ালিটি অফ আর্ট কতখানি গুরুত্ব পেয়েছে। এখানে অথার আরও বলেছেন যে কখনো কখনো পোয়েটরা কোনো জিনিস বাস্তবে ঠিক যেমন তেমনটা বর্ণনা করেন না, সেই জিনিসটা যেমন হওয়া উচিত তেমনভাবে বর্ণনা করেন, অর্থাৎ সেই জিনিসটার আদর্শ রূপটা তুলে ধরেন। ক্রিটিক্সরা বলেন পোয়েট্রিতে ভাষার অনেক কন্ট্রাডিকশন থাকে। সেক্ষেত্রে অথার বলেছেন যে কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজকে ভাষার অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলে মনে হলেও সেটা হয়তো বিশেষ কোনো মেটাফরিক্যাল ল্যাঙ্গুয়েজ বা পোয়েটিক ডিভাইস হতে পারে। তাই সেই বিষয়ের সম্পূর্ণ নলেজ না থাকলে অন্য কারো পক্ষে ভাষার অসঙ্গতি বা কন্ট্রাডিকশন আছে কি না তা বলা খুবই কষ্টকর। লাস্ট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 26-এ অ্যারিস্টটল আলোচনা করেছেন এপিক এবং ট্র্যাজেডির মধ্যে কোনটা শ্রেষ্ঠ এই নিয়ে। অনেকে বলেন ট্র্যাজেডি যেহেতু একটা বিরাট অডিয়েন্সের সামনে পারফর্ম করা হয়, তাই এতে অনেক সময় ওভার অ্যাক্টিং বা অতিনাটকীয় ব্যাপার স্যাপার দেখানো হয়। এছাড়া অডিয়েন্সকে আকর্ষণ করার জন্য অনেক ভালগার দৃশ্যও দেখানো হয়। কিন্তু এপিকে এই ধরনের অডিয়েন্স অ্যাট্রাক্ট করার কোনো ব্যাপার থাকে না, তাই এটি রুচিসম্পন্ন ব্যক্তিদের জন্য লেখা হয়। কিন্তু অ্যারিস্টটল বলেছেন ওভার অ্যাক্টিং এবং ভালগারিটি অভিনেতাদের ফল্ট, যিনি ট্র্যাজেডি লিখেছেন তার ফল্ট নয়। তিনি আরও বলেছেন ট্র্যাজেডিকে যে অভিনয় করে দেখাতেই হবে তার কোনো মানে নেই, শুধুমাত্র পাঠ করেও ট্র্যাজেডির সম্পূর্ণ আনন্দ নেওয়া যায়। এছাড়া তিনি আরও বলেছেন যে এপিক পোয়েট্রির মধ্যে যেসব এলিমেন্ট থাকে ট্র্যাজেডির মধ্যেও সেই সব এলিমেন্ট থাকে। উপরন্তু ট্র্যাজেডিতে মিউজিক এবং স্পেকটাকেল থাকে। তাছাড়া ট্র্যাজেডি এপিকের থেকে অনেক বেশি কনসেন্ট্রেটেড বা নিবিড় হয়। এছাড়াও এপিকের থেকে ট্র্যাজেডির ইউনিটি অফ প্লট বেশি অ্যাডভান্সড। তাই সব দিক থেকে বিচার বিবেচনা করে অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডি এপিকের থেকে সুপিরিয়র। তো এই হলো সম্পূর্ণ পোয়েটিক্স, আর এখানেই ভিডিওটি শেষ হলো।